তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ এবার ইস্তফা দিচ্ছেন তৃণমূল সাংসদ জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ থেকে ছাড়ার ঘোষণা, পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা জহর সরকারের। রাজ্য সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে দেখিনি, সরকারের কোনো বক্তব্যই মানুষ বিশ্বাস করছে না, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ জহর সরকারের। সরাসরি কথা বলবো তন্ময় প্রামাণিক আমাদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়, আমার মনে পড়ছে সুখেন্দু শেখর রায়, তিনি বলেছিলেন যে সিপি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নেক সিবিআই। সেই বক্তব্যের পর যথেষ্ট বিতর্ক হয়েছিল। আর এবার জহর সরকার তিনি তো রাজনীতি ছাড়ার কথা বলছেন তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে। অস্বস্তি কতটা বাড়ছে দলে? দেখো, অস্বস্তি অনেকটাই নয়, অস্বস্তি অনেকটা বেড়ে গেল। তার কারণ হচ্ছে জহর সরকার বাকিদের থেকে অনেকটা আলাদা এই কারণে যে তিনি যখন দিল্লিতে কর্মরত ছিলেন আইএস হিসেবে, গোটা দেশ তাকে চিনত এবং তার যে কাজকর্ম, লোকায়ত সংস্কৃতি, এই সামাজিক বিষয়। তন্ময়, আসছি তোমার কাছে। আমরা এই মুহূর্তে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। শ্রমিক বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনেছেন জহর সরকার তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি আর রাজনীতিতে থাকবেন না। শিক্ষায় দুর্নীতি থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন তিনি আশা ছেড়েছেন এবং আরো অনেক কিছুই তিনি বলেছেন। আশা করি আপনি চিঠিটা দেখেছেন, আপনার কি রিয়াকশন? আমি এখনো পর্যন্ত চিঠিটা দেখিনি, কারণ অতীতে জহর সরকার আরেকবার পদত্যাগ করেছিলেন, তারপরে চোখের জল মুছে আবার রাজ্যসভায় ফিরে গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ শুরু করে দিয়েছিলেন। সারা রাজনীতির অলিন্দে তিনি বর্তমান কেন্দ্রীয় সরকার বিরোধী এবং বিশেষ করে নরেন্দ্র মোদী বিরোধী হিসেবেই প্রতিষ্ঠিত এবং পরিচিত। কিন্তু তা সত্ত্বেও এটা বলা যায় যে নিঃসন্দেহে তার যে কর্মজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা সেটা ভারতের রাজ্যসভাকেই সমৃদ্ধ করত। তো তার পদত্যাগ যখন হচ্ছে, সত্যি সত্যি তিনি যদি এবার পদত্যাগ করে থাকেন তাহলে এবং গতবারের মতো প্রত্যাহার না করে নেন, তাহলে বাংলার মানুষ তাকে অভিনন্দন জানাবে যে তৃণমূল কংগ্রেসের থেকেও তিনি এই দুঃসহনীয় পরিস্থিতি, এই দ্রোহকালের মধ্যে তিনি প্রতিবাদ করবার সাহস দেখিয়েছেন এবং পদত্যাগকেই তিনি তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু আমরা দেখবো শেষ পর্যন্ত থাকে কিনা, না এটা পুরোটাই আবার তৃণমূলের কোনো প্লান্টেড অবস্থান কিনা, স্টেটমেন্ট কিনা, সেটাও দেখে রাখা দরকার। কারণ অতীত অভিজ্ঞতা মানুষের আছে এটা নিয়ে। তবে নিঃসন্দেহে তিনি যদি সত্যি পদত্যাগ করেন, অন্তত তিনি যে বলে দিয়েছেন সেটা তার ফেরত না যাবে না, তীর এক গ্যাপ বেরিয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে এই সরকারটা জনবিরোধী সরকার, এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং তিনি এই বার্তাই দিচ্ছেন যে কার্যত এই সরকারে টিকে থাকবার আর কোনো অধিকার নেই। সৌমিকবাবু, আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো। এখানে তিনি বাকি রাজনৈতিক দলের কথা উল্লেখ করেছেন যে চিঠি, যেটা আপনি পড়েন, আমি আপনি পরবর্তীতে যদি চিঠি দেখেন তাহলে বুঝবেন তিনি রাজনীতি থেকেও কিন্তু পদত্যাগ করেছেন, রাজনীতি থেকে তিনি সম্পূর্ণভাবে সরে আসছেন, কারণ তিনি আশাও রাখেন না কারোর উপর। না, ওনার রাজনীতির সম্পর্কে উনি বীতশ্রদ্ধ হতে পারেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি তো সেই অর্থে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। মানুষ তাকে একজন আমলা হিসেবে, একজন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে, মেধাবী ছাত্র হিসেবেই চিনত। তার রাজনীতিতে এন্ট্রি হয়েছিল সম্পূর্ণভাবেই একটা ল্যাটারাল এন্ট্রি ছিল। তো সেটা করেছিলেন মমতা ব্যানার্জি, যেহেতু তিনি প্রবল সমালোচক ছিলেন নরেন্দ্র মোদী, সেটাই তার সবচেয়ে বড় গুণবত্তার প্রথম শর্ত হিসেবে ধরে নেওয়া হয়েছিল। এখন তিনি যখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, আগে তো প্রথম নিজের দল থেকে শুরু হচ্ছে, করুন, তারপরে অন্য দলের কথা বলবেন। নিঃসন্দেহে গণতান্ত্রিক দেশে এই গণতান্ত্রিক অধিকারটুকু আছে যে প্রত্যেক রাজনৈতিক দলের বা প্রত্যেক রাজনৈতিক নেতার সমালোচনা করা। আর প্রত্যেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বেরও এটা মনে রাখা প্রয়োজন, এই সমালোচনা করার ওদেরও যেমন অধিকার আছে, আপনাকেও শান্তভাবে সেই সমালোচনাটাকে গ্রহণ করতে হবে। তো যেভাবে সেটা দলের ক্ষেত্রেই প্রথম প্রযোজ্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। তন্ময়, প্লিজ কন্টিনিউ। যেটা বলছিলাম তোমাকে, যে চিঠিটি তিনি দিয়েছেন সেই চিঠিটি প্রকাশ্যে এসছে বাংলায় লেখা। চিঠিতে যদি একবার শেষের দিক থেকে শুরু করি আমরা, সেখানে তিনি লিখেছেন, আমি আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে রাজ্যসভার সভাপতির হাতে আমার পদত্যাগপত্র জমা দেব এবং রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নেব। এই কথাটা কেন বলেছেন তিনি? না, চিঠির প্রথম দিকে যদি আমরা পড়ি, তিনি সেখানে লিখেছেন, সংসদে নির্বাচিত হওয়ার 1 বছর পরে 2022 সালে বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে দল ও সরকার এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন।
তখন দলের অনেক বর্ষিয়ান নেতা আমাকে হেনস্থা করেন। তখন কিন্তু একটা বিষয় যে শিক্ষা দুর্নীতি সম্পূর্ণ প্রকাশ্যে চলে এসছে, কিভাবে দুর্নীতি হয়েছে ভুরি ভুরি প্রমাণ নিয়ে সংবাদ মাধ্যমে প্রত্যেক দিন সেগুলো প্রকাশ হচ্ছে, TV9 বাংলা আমরা লাগাতার দেখিয়ে গেছি। তখন তিনি নাকি দলের অভ্যন্তরে বলে হেনস্থার শিকার হয়েছিলেন। এখন তিনি কি বলছেন চিঠিতে? তিনি এখন বলছেন আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। তারপরে তিনি লিখছেন দেখলাম রাজ্য সরকার সামলাতে পারছে না। এরপর অনেক কিছু লিখেছেন। আবার গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, কিন্তু আমি অবাক হই আর রাগও হয় যখন দেখি বহু নির্বাচিত পঞ্চায়েত ও পৌরসভার নেতা দামি গাড়ি ব্যবহার করছেন। এইসব দেখে নাগরিক হিসেবে শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের বেদনা তীব্র হয়ে ওঠে। এই লাইন লিখতে গিয়ে তিনি চিঠিতে লিখছেন যে তিনি এত বছরের IAS, নামি IAS, তিনি একটি বস্তির পাশে সাদামাটা একটি নিম্ন মধ্যবিত্তর যেমন বাড়ি হয় সেরকম ফ্ল্যাটে থাকেন, তার 9 বছরের একটি পুরনো গাড়ি আছে। অর্থাৎ তিনি কোথাও মার্ক করে দিচ্ছেন আমাদের এই রাজ্যে শাসক দলের নেতা হলেই বড় গাড়ি এবং গলায় সোনার চেন, পায়ে দামি জুতো, পোশাক আশাক, তার শিক্ষা দীক্ষা থাকুক না থাকুক কিচ্ছু লাগে না। এটা সাধারণ মানুষের অভিজ্ঞতা, সেটাই তিনি তার চিঠিতে লিখেছেন। আর এখানে পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত প্রধানকে দেখা যায় 15 দিন, 20 দিন, 30 দিনের বিদেশ ট্যুরে পরিবারকে নিয়ে চলে যান। আমাদের দীঘা যেতে, দার্জিলিং যেতে, পুরী যেতে দুবার ভাবতে হয়। সেই কথাগুলি কোথাও বোধহয় জহর সরকার একদম তন্ময় বড় 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 বিষয় উল্লেখ করে দিয়েছেন তিনি তার চিঠিতে। তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো, পরে কথা হবে। এই মুহূর্তে লিমা, সৌরভ ও আমাদের সঙ্গে রয়েছে। একটু সৌরভের সাথে কথা বলি, সরাসরি সৌরভ রয়েছে আমাদের সঙ্গে। দেখো সৌরভ, এই চিঠিটা পড়লে যে কোনো সাধারণ মানুষ যার রাজনীতি নিয়ে যে চর্চা নাও করে বা যার রাজনীতি নিয়ে ইন্টারেস্ট নেই, সেও পরিষ্কার বুঝতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কতটা অস্বস্তিতে পড়ে গেছে। কিন্তু যে বিষয়টা দেখার, যে পয়েন্টগুলো জহর সরকার রেজ করেছেন এই চিঠির মাধ্যমে, পেশি শক্তি থেকে শুরু করে শিক্ষায় দুর্নীতির পরে সরকার কি ব্যবস্থা নিল, বর্তমান অবস্থায় সরকারের ওপর তিনি আশা রাখছেন না বলেও একটা এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এই যে পয়েন্টগুলো করেছেন এবং যারা ক্ষমতায় রয়েছেন তারা কতটা ক্ষমতার অপব্যবহার করছেন সেটা পর্যন্ত তিনি মেনশন করলেন এই চিঠিতে। সৌরভ, অবশ্যই দেখো এই চিঠি প্রথম TV9 বাংলা দেখিয়েছিল এবং সেই সময় আমরা যেটা দেখিয়েছিলাম, এক কথায় আমরা বলতেই পারি যে জহর সরকারের এই চিঠি এই অত্যন্ত ঝোড়ো সময়ে শাসক দলকে আরো একবার অস্বস্তিতে ফেলল। জহর সরকারের এই চিঠিতে আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ে সরকার বিফল, ক্ষমতায় যারা রয়েছেন তারা ক্ষমতার অপব্যবহার করছেন, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রী না, কোথাও যেন মনে হচ্ছে যে বিভিন্ন আমলারা, বিউরোক্র্যাটসরা যারা এই মুহূর্তে রাজ্য সরকারের উপদেষ্টা, রাজ্য সরকারের পরামর্শদাতা, কোথাও জহরবাবু বোধহয় তাদেরকেও একটা টার্গেট করলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ যে নাগরিক আন্দোলন আগামীকাল আরজিকর কাণ্ডের 1 মাস পূরণ হবে এবং তাকে কেন্দ্র করে আজকে থেকেই কিন্তু রাত জাগর ডাক দিয়েছে নাগরিক সমাজ। সৌরভ, আজকে তোমার কাছে অধীর চৌধুরী কি বলেছেন একবার দর্শকদেরকে শুনিয়ে। They are deserve to be praised, কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলার যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোন রকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা, অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। শুনলাম অধীর চৌধুরী কি বলেন। আমি আরেকবার সৌরভের কাছে ফিরে যাব। সৌরভ, এখন যেটা দেখার রয়েছে, কারণ আমি এই চিঠিটাকে বিস্ফোরক চিঠি বলবো, কারণ যে লাইনগুলো তিনি মেনশন করেছেন এতে মানে তৃণমূলের মধ্যে কি চলছে এই মুহূর্তে এটা জানা তো রয়েছে। ডিফাইন করবে কিভাবে তৃণমূল? দেখো, ইতিমধ্যেই তো দেবাংশু ভট্টাচার্য তিনি তার একটি ফেসবুক পোস্ট করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে জহর সরকারকে তিনি বলেছেন যে একজন ছেড়েছেন
আরেকজনও ছাড়ুন। অর্থাৎ এই গোটা আরজিকর কাণ্ডে আমরা প্রথম দেখেছিলাম সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি বেসুরো হয়েছিলেন নিজের বাড়ির সামনে নেতাজি মূর্তির নিচে তিনি রাতজাগো তিনি অবস্থান ধর্ণা বিক্ষোভে সামিল হয়েছিলেন। বিভিন্ন সময়ে তার মন্তব্যকে ঘিরে চর্চা চলেছে। অর্থাৎ কোথাও কি এই তৃণমূল কংগ্রেসের যুব নেতা তিনি জহর সরকার ছেড়েছেন, এবার কি আপনিও ছাড়ুন, এটা কি সুখেন্দু শেখর রায়কে টার্গেট করে বলা হলো বা তাকে উদ্দেশ্য করে বলা হলো? এই প্রশ্নটা নিশ্চিতভাবে থাকবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই যুব নেতার যে পোস্টের যে একদম সেই পোস্ট আমরা দেখাচ্ছি, তুমি সৌরভ প্লিজ একটু সঙ্গে থাকো। একদম সিপিআইএম নেতা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংসদও তিনি, তার সঙ্গে কথা বলবো, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আমরা দেখতে পাচ্ছি যে জহর সরকার তিনি এবার ইস্তফা দিলেন এবং শুধুমাত্র তাই নয়, তিনি বলেছেন তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে তিনি রাজনীতিও ছাড়বেন। আমরা দেখছি যে তৃণমূলের একের পর এক নেতা এই দল থেকে মুখ ফেরাচ্ছে। কতটা অস্বস্তিতে এই মুহূর্তে দল, কি মনে হয়? প্রথমত জহর সরকারকে অভিনন্দন। দ্বিতীয়ত, যেদিন জহর বাবু তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন সেদিনই আমার মনে শঙ্কা ছিল যে এইরকম একজন রুচিশীল মানুষ, বুদ্ধিমান মানুষ তৃণমূলের সঙ্গে কি করে সহবত করবেন। আমি আশঙ্কার কাছে প্রকাশও করেছিলাম। আজকে ঘটনাক্রমে প্রমাণ হলো যে কোনো সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবত করতে পারেন না। অভিনন্দন আরেকবারে জহর সরকারকে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং এর পাশাপাশি সুজন চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আমরা এতক্ষণে পেয়েছি। কি বলছেন তিনি শুনুন। সরকার সংবেদনশীল মানুষ ঢুকে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। মানুষ বুঝতে পারছেন সংবেদনশীল যে কোনো মানুষ এই জিনিস সহ্য করতে পারেন না। যারা সহ্য করতে পারেন তারা তৃণমূলের সম্পদ থাকুক, সাধারণ সংবেদনশীল মানুষরা এই অবস্থাকে সহ্য করতে পারবেন না। মানুষ বিচার চায়, জাস্টিস, জাস্টিস, জাস্টিস। কথা বলবো সৌরভ গুহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই ইস্তফাপত্র, এই চিঠি তুমি প্রথম তুলে ধরেছো আমাদের TV9 বাংলায়। তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই ধরনের যে বক্তব্যগুলো তিনি যে লিখেছেন, যে বিষয়গুলো তিনি লিখেছেন, সেগুলো তো যথেষ্ট অস্বস্তি বাড়াচ্ছে দলের মধ্যে। কিন্তু শুধুমাত্র তো তিনিই নন, একের পর এক বর্ষীয় নেতারা তারা মুখ ফেরাতে শুরু করেছেন। কিন্তু তাতে তৃণমূল কংগ্রেস কি এর থেকে তারা কি অস্বস্তিতে বা অস্বস্তি ঢাকতে তারা কি পদক্ষেপ নেন? অস্বস্তিতে তো বটেই, কারণ জহর সরকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এটাই তার পরিচয় নয়, তার সর্বভারতীয় স্তরে পরিচয় আছে। দিল্লির আমলা মহলে তার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, রীতিমতো তাকে অনুসরণ করেন আমলারা। এমনও একজন বাঙালি মুখ, তিনি গুরুত্বপূর্ণ মুখ। তার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখা এবং দলের এই পদ থেকে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করা, দল ছাড়া, রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করা নিঃসন্দেহে অত্যন্ত আলোড়নকারী। কিন্তু দেবাংশু ভট্টাচার্যের যদি পোস্টটাকে আমরা এই মুহূর্তে ধরে নিই দলের রিয়াকশন হিসেবে, সেখানে তিনি কি বলছেন যে অসময়ে যারা মুখ ফেরান ইতিহাস তাদেরকে লজ্জা এবং ঘৃণার চোখে দেখে। অর্থাৎ দল যখন অস্বস্তিতে, দল যখন নাগরিক আন্দোলনের জেরে বেকায়দায়, সেই সময় দলের পাশ থেকে মুখ ঘোরানোটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। যুব নেতার ফেসবুক পোস্টে এই যে মন্তব্য, এই মন্তব্যটা কিন্তু তাৎপর্যপূর্ণ। কিন্তু একদম এই বিষয়টাকে তৃণমূল কিভাবে দেখে, কিভাবে এটাকে ডিফেন্ড করে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সৌরভ।